All right. So choosing the right topic means you have to really align yourself with the need of the audience. যেটা আমরা বেশ কয়েকবার দেখে এসেছি যে প্যারাডক্স অফ পাবলিক স্পিকিং এর কনটেক্সটে আমরা কথা বলছিলাম যে definitely the speaker or the presenter has certain view, but while talking to an audience, he or she has to really align with the need of the audience. The audience কি চিন্তা করছে, audience কেন এসেছে এই প্রেজেন্টেশনটা দেখতে বা শুনতে। তো we have to really think about that. তাহলে সেটা শুরু হয় কিভাবে? আমরা এখানে এই টপিক থেকে যে জিনিসগুলো পাওয়ার চেষ্টা করবো সেগুলো হচ্ছে আমরা এখানে হাইলাইট করব the importance of selecting a suitable topic. তোমার প্রেজেন্টেশনের জন্য যে টপিকটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা কারণটা কি, সেটা কেন করতে হবে, এই ব্যাপারগুলো। আর এই অডিয়েন্সের তোমার গোল এবং অডিয়েন্সের গোল এবং যেই সিচুয়েশনে আমরা প্রেজেন্টেশনটা দিচ্ছি এই পার্টিকুলার জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। অ্যালাইন মানে আমরা বুঝি, অ্যালাইন মানে কি? আর আইডিয়া আছে অ্যালাইন মানে কি? এখানে তোমাদের আমি জানি যে একটু কাইন্ড অফ অসুবিধা হয় জাস্ট ই থেকে, কিন্তু ক্লাসটা একটু ইন্টারঅ্যাক্টিভ হতো ইফ ইউ উড রেসপন্স ফাস্ট। 2-3 বার বলার পরে তারপরে বললে হ্যাঁ হ্যাঁ বলো আবার। স্যার লাইন মেইনটেইন করার মতো কিছু একটা মানে একটা যায় অ্যালাইন মানে হচ্ছে কোনো কিছু আছে সেটার সাথে মেলানো। হ্যাঁ, যে মনে করো লাইন মেনটেন করা কাইন্ড অফ বলতে পারো। মানে জিনিসটা হচ্ছে এরকম যে এইখানে অলরেডি একটা জিনিস আছে, ইউ আর ব্রিঙ্গিং ইয়োর সেলফ উইথ দিস পার্টিকুলার, এখানে একটা সিচুয়েশন আছে বা এখানে তোমার অডিয়েন্স আছে, তুমি তোমার পার্টিকুলার পজিশন থেকে ইউ আর অলসো কামিং ওভার হিয়ার অ্যাকর্ডিং টু দিস। এই যে পারপাস, তোমার তোমার কি লক্ষ্য, তোমার অডিয়েন্স কি রকম এবং কি অকেশনে তুমি কথা বলছো, ঠিক আছে? সো এইগুলো নিয়ে যখন তুমি অডিয়েন্সের মাইন্ডের সাথে তুমি একই জায়গায় আসছো সেটাকে আমরা বলছি হলো অ্যালাইনমেন্ট। আর এমফেসাইজ মানে হচ্ছে এটাকে গুরুত্ব দেয়া, অ্যালাইনমেন্টকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, আদারওয়াইজ ইয়োর প্রেজেন্টেশন উইল ফেল। ওকে, তাহলে লেটস স্টার্ট। Okay, so while you are trying to choose a particular topic, you have to think about the end goal. এইখানে এইটাই বলা হচ্ছে যে begin with the end in mind, যে তোমার শেষটা কিভাবে হবে সেই জিনিসটা মাথায় রেখে you have to start. হ্যাঁ, সো তোমার প্রেজেন্টেশনের গোলটা কি সেটা তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে বাই অ্যাস্কিং yourself, নিজেকে জিজ্ঞেস করে যে what do I hope to achieve from the presentation? আমার এই প্রেজেন্টেশন থেকে কি পাওয়ার আছে বা আমি কি লক্ষ্যে এই প্রেজেন্টেশনটা দিচ্ছি। how do I want to come across? আমি এই জিনিসটা কিভাবে শেষ করব। হ্যাঁ, what do I want my audience to take away from the presentation? আমি আমার এই প্রেজেন্টেশন শোনার পর আমার অডিয়েন্স তাদের কি লেসন নিয়ে বা কি ওভারঅল ধারণা নিয়ে ফেরত যাবে, এই জিনিসগুলোকে চিন্তা করলে তখন তুমি এটার স্ট্রাকচারটাকে খুব সুন্দর করে তৈরি করতে পারবে। সো তাহলে ফার্স্ট থিং কি হচ্ছে, নো ইয়োর অডিয়েন্স। যে এখানে আমরা বলছি যে ইয়োর অডিয়েন্স ইজ দ্য স্টার অফ দ্য শো। তার মানে কি, অডিয়েন্সকে প্লিজ করতেই হবে তোমাকে। ইটস নট লাইক ইউ হ্যাভ টু বেগ দেম,
তাদেরকে তাদের কাছে একেবারে করজোরে এই করে বলতে হবে, বাট বাই প্রুভিং ইয়োর সেলফ, বাই প্রেজেন্টিং a an efficient presentation, you have to impress them. তাদেরকে মুগ্ধ করতে হবে, অথবা তা মুগ্ধ না হোক, একেবারে মন্ত্রমুগ্ধ না হোক, তাদেরকে একটা ভালো ইমপ্রেশন দিতে হবে। তাহলে এখানে যে জিনিসটা বুঝতে হবে তখন, যে অডিয়েন্সের কনটেক্সটে হু, হোয়াট অ্যান্ড ওয়াই, এই তিনটা প্রশ্নের আমরা উত্তর চাই। সেগুলো কি? প্রথমেই, হু ইজ ইয়োর অডিয়েন্স, প্রোফাইল ইয়োর অডিয়েন্স। প্রোফাইল মানে বুঝি আমরা, এনিওয়ান? আমরা যেমন একটা কথা প্রায়ই শুনি যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, আইন প্রয়োগকারী সংস্থা বলছে প্রোফাইলিং দি ক্রিমিনালস। মানে ক্রিমিনালস কোন সেন্সে? যদি এটা একটা নেগেটিভ উদাহরণ হলো, বাট আই কুড নট থিঙ্ক অফ এনিথিং রাইট অ্যাট দ্য মোমেন্ট। প্রোফাইলিং এই ক্রিমিনাল মানে হচ্ছে যেই অপরাধীকে তুমি ধরতে চাচ্ছ, তার মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স গুলো, তার কাজ করার ধরন, সে কিভাবে একটা লক্ষ্য অর্জন করেছে, এই লক্ষ্যটা খারাপ লক্ষ্য হতে পারে ডেফিনেটলি, বাট এইগুলোর উপর ভিত্তি করে you have to chalk out, you have to profile, you have to create a profile. তার মানে তুমিও তোমার অডিয়েন্সকে চিন্তা করে সেই অডিয়েন্সের চেহারা কিরকম হবে, তারা কিভাবে তাদের তোমার আহ, বক্তব্য কিভাবে রিসিভ করবে, এইগুলো তাদের তার ওই সম্বন্ধে তোমাকে ধারণা নিতে হবে। তো সেটার জন্য কি দরকার? নো দেয়ার ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে কি, যে তারা অ্যাজ এ পপুলেশন তাদের চেহারা কি, হ্যাঁ, তারা কি, কোন বয়সী, তাদের কি, তাদের তারা কি নারী নাকি পুরুষ, তারপরে তাদের আহ একটা সোসাইটির ভিতরে তাদের অবস্থান কিরকম, এই জিনিসগুলোকে বলে হচ্ছে, মানে পপুলেশন রিলেটেড যে ইনফরমেশন, এইগুলোকে আমরা বলি হচ্ছে ডেমোগ্রাফিক্স। এন্ড দেয়ার বিলিফস, তারা কি বিশ্বাস করে, তাদের দৃষ্টিভঙ্গি কি, দেয়ার নলেজ লেভেল, যে তারা কতখানি জানে তোমার, তুমি তাদেরকে কি তোমার ডিটেলস বলতে হবে, নাকি জাস্ট অল্প কথায় তারা বুঝে যাবে। এন্ড দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড, যে তারা আসলে তাদের সাংস্কৃতিক মান কিরকম। সাংস্কৃতিক মান বলতে আমরা বুঝি কি, যে তারা কতখানি একটা আধুনিক চিন্তা চেতনা, বা একটা আধুনিক সমাজের চিন্তা চেতনার কোন স্তরে আছে। সো দিস ইজ দি ওয়ে ইউ হ্যাভ টু নো ইয়োর অডিয়েন্স। এগুলোকে আরো যদি আমরা একটু পরিষ্কার ভাবে দেখতে চাই, সেগুলো হচ্ছে এরকম, যে আমরা 7টা জিনিসের কনটেক্সটে ডেমোগ্রাফিটা বের করতে পারি। সেটা হচ্ছে কি, দেয়ার এইজ, কোন বয়সী লোকজনের সামনে তুমি কথা বলবা। দেয়ার অকুপেশন, অকুপেশন মানে হচ্ছে পেশা, তারা কি পেশার লোকজন। তাদের জেন্ডার কি, তারা কি মেল অর ফিমেল। তারা কোত্থেকে এসেছে, ওয়ের দে আর ফ্রম, মানে কোত্থেকে এসেছে এই সেন্সে যে মোটামুটি ভাবে তাদের ব্যাকগ্রাউন্ড, দেয়ার এডুকেশন লেভেল, তারা কতখানি শিক্ষিত। দেয়ার ইনকাম লেভেল, তারা মূলত তাদের আয় কিরকম। আয় কিরকম মানে জিনিসটা হচ্ছে যে তোমার এক্স্যাক্টলি জানতে হবে না, কিন্তু সেটার উপরেও ডিপেন্ড করে যে তুমি যখন যে কোনো ধরনের প্রেজেন্টেশন দিতে চাও। এন্ড ফাইনালি দেয়ার এথনিক ব্যাকগ্রাউন্ড। এই ব্যাপারটা আমাদের বাংলাদেশের কনটেক্সটে খুব বেশি জরুরি না, কারণ আমরা মোস্টলি একই ধরনের এথনিক ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে এথনিক গ্রুপ, মানে হচ্ছে জনগোষ্ঠী, জাতিসত্তা কি, আমরা কোন ধরনের আম, আহ, যদি আমরা একটা দেশের জনসংখ্যা হিসেবে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হয়, তাহলে আমরা কি মোস্টলি হচ্ছি বাঙালি, মোস্টলি বাংলা ভাষায় কথা বলি,
আমরা এই জিওগ্রাফি বাংলাদেশ যেটা এই এই এখানে হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষ এবং তাদের পূর্বপুরুষরা এইভাবে এসছে, এইগুলো হচ্ছে মোস্টলি একটা মেজরিটি পপুলেশনের এথনিক ব্যাকগ্রাউন্ড। আবার এর সাথে আমাদের এটাও বুঝতে হবে যে এথনিক ব্যাকগ্রাউন্ড শুধু মেজরিটির ক্ষেত্রে না, মাইনরিটির ক্ষেত্রেও হতে পারে। সেটা কি, যে তুমি কোনো আদিবাসী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী কথাটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আর কিছুই না। এই যে আমরা বিভিন্ন ছোট ছোট গ্রুপ, গারো, খাসিয়া, চাকমা, মারমা, এদের কথা বলতে পারি। হ্যাঁ, যে কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গুলো, যারা এনজিও গুলো কাজ করছে, তাদেরকে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে হয়, যেগুলো হচ্ছে এইসব ক্ষুদ্র জাতিসত্তা, তাদের তাদেরকে কিন্তু আমরা বেসিক্যালি উপজাতীয় বলে একটা কথা প্রচলিত আছে। বাট এই ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ ডিরোগেটরি। ডিরোগেটরি কোন সেন্সে, যে তাদেরকে আমরা আসলে জাতি হিসাবে ছোট, মানে কি, কোনো জাতির চেয়ে জাতির সাব টাইপ, কিন্তু তারা তো আসলে সাব টাইপ না, তারা আলাদা একটা জাতি বলতে পারো। তারা থাকে বাংলাদেশে, বাট তাদের অ্যানথ্রোপোলজিক্যাল বা নৃতাত্ত্বিক যে মূল রুটস, সেটা অন্য ধরনের। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে আমরা তখন অ্যাড্রেস করি সঠিক ভাষায়, যেটা হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তা বা নৃতাত্ত্বিক গোষ্ঠী। তো ইউ হ্যাভ টু রিয়েলি, অথবা সংখ্যালঘু তুমি বলতে পারো, যদি ধর্মের ভিত্তিতে তুমি বিভাজন করো। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা হচ্ছে মুসলমান জনগণের তুলনায় অনেক কম, তো কাজে এরা হচ্ছে সংখ্যালঘু, মুসলমানরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সো এই যে এইভাবে তোমার অডিয়েন্সে কারা থাকবে এবং তাদের জাতিগত পরিচয় কি, সেই ব্যাপারগুলো, সম্প্রদায়গত পরিচয় কি, সেই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। অলরাইট, তাহলে এইভাবে তুমি যদি তোমার অডিয়েন্সের প্রোফাইলটা বুঝতে পারো, তাহলে তোমার কাছে ব্যাপারটা সোজা হয়ে যায় যে হোয়াট টাইপ অফ টপিকস ইউ শুড বি চুজিং, অর এই তোমার এই পার্টিকুলার অডিয়েন্সের জন্য। হ্যাঁ, তো এই জিনিসটা বুঝতে গেলে তোমার তোমার যে অডিয়েন্স, তার ওই 7টা ক্যাটাগরিতে তাদেরকে ক্লাসিফাই করতে হবে। তাহলে দেখবে যে তোমার এই ধরনের প্রেজেন্টেশনের লক্ষ্য এবং প্রেজেন্টেশনের টপিক চুজ করাটা অনেক সোজা হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার আছে, যেগুলো হচ্ছে যে তোমার অডিয়েন্সের নলেজ লেভেল অন দ্য টপিক বিফোর ড্রাফটিং ইয়োর প্রেজেন্টেশন। যেটা হচ্ছে তোমার, যদি তুমি চিন্তা করো যে তোমার অডিয়েন্স কি, তাদের শিক্ষাগত যোগ্যতাই শুধু না, তাদের কালচারাল দৃষ্টিভঙ্গি কি। যেমন আমরা যদি এই জিনিসটাকে আমরা একটু ইন্টারনেটে দেখি, যে কয়েকটা জেনারেশন বলা হয়, জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, জেনারেশন জি বা জেড, এই এই জিনিসগুলোকে, এবং মিলেনিয়ালস, এই ব্যাপারগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাদের মধ্যে যে পার্থক্য। কারণ কি, তুমি কথা বলছো some 20-year olds, but you are treating them as some, I would say, 60-year old, ওরকম কঠিন ভাষায় তুমি কথা বলছো। সো দ্যাট শুড নট ওয়ার্ক। হ্যাঁ, এইখানে দেখো, এটাকে জেনারেশন জেড বা জেনারেশন জি বলা হয় তাদেরকে, যারা হচ্ছে লেট 90s এ জন্ম হয়েছে। আমার মনে হয় তোমরা মোস্টলি তোমাদের চেয়ে একটু বড় যারা, তারা হচ্ছে জেন জি, আর তোমরা হচ্ছে হলো মিলেনিয়ালস, যারা 2000 এর পরে। এখানে দেখো আরো কিছু ক্যাটাগরি আছে, জেনারেশন ওয়াই। আচ্ছা, বেবি বুমার্স বলে একটা কথা আছে। বেবি বুমার্স হচ্ছে বেসিক্যালি তারা 1940s থেকে 1960s এ
আমেরিকাতে যেটা হয়েছিল, তখন আমেরিকাতে প্রচন্ড এই টার্মিনোলজি গুলো কিন্তু এসছে আমাদের কাইন্ড অফ আমেরিকান কালচার থেকে। হ্যাঁ, তো দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকার বা অন্যান্য দেশগুলো খুব একেবারে রুইন্স এর মধ্যে থাকে। রুইন্স বলতে আমি বুঝাচ্ছি যে ইউরোপের দেশগুলো স্পেশালি প্রচন্ড রকম ধ্বংসের মধ্যে দিয়ে গেছে দ্বিতীয় মহাযুদ্ধের সময়। তারা যখন দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকা কিন্তু আবির্ভূত হয় ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে, ওয়ান অফ দা, আরেকটা হলো সোভিয়েত ইউনিয়ন। তো এই আমেরিকানরা তখন দেখলো যে তাদের একটা বিশাল সমৃদ্ধ ইকোনমি তৈরি হয়ে গেছে, এবং সেই ইকোনমি 1970s পর্যন্ত বা লেট 60s পর্যন্ত খুব চমৎকার, একজনের আয়ে পুরো সংসার চলতো, এরকম একটা পরিবেশ, অর্থনৈতিক সক্ষমতা ছিল। ওই সময় প্রচুর বাচ্চা কাচ্চা হয়েছে। ওই সময় যেহেতু অভাব থাকলে মানুষ একটু চিন্তা ভাবনা করে, বা স্পেশালি যদি তুমি ডেমোগ্রাফির কনটেক্সটে চিন্তা করো, যে অনেক সময় দেখা যায় যে উন্নয়নশীল দেশগুলোর লোকজন অভাবের জন্য সন্তান বেশি নেয়, যাতে তারা কাজ করে তাদের ফ্যামিলিকে সামনে নিয়ে যেতে পারে। কিন্তু উন্নত দেশগুলো করে কি, অভাব থাকলে সন্তান কম নেয়। হ্যাঁ, আবার এটা একটা সময় গিয়ে হয়ে যায়, যখন তারা মানে এখন যেটা চলছে তাদের একটা পার্টিকুলার একটা কি বলবো এটাকে, একটা সাম্যাবস্থায় চলে গেছে, যে তারা আর বেশি বাচ্চা কাচ্চা নিচ্ছে না। এবং এখানে আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমরা আসলে এখানে ডিটেলসে কথা বলতে পারবো না। জাস্ট এইটুকু জেনে রাখো যে এই বেবি বুমার্সরা তখন তাদের ফ্যামিলি বন্ডিং যত সময় এগিয়েছে 1970s থেকে শুরু করে আমেরিকার ফ্যামিলি বন্ডিং কিন্তু কমে গেছে, এবং ওইটার কারণে ম্যারেজের ফল হিসাবে যে বাচ্চা হওয়া বা এগুলো কমে যায়। কিন্তু তার আগ পর্যন্ত আহ, প্রচুর বাচ্চা কাচ্চা হয়েছে, এই জন্য এটাকে বুম টাইম বলে। বুম টাইম মানেই হচ্ছে অনেক কিছু অনেক বেশি পরিমাণে হওয়া। তো সেই জন্য ওই পার্টিকুলার জেনারেশনকে বলা হচ্ছে বেবি বুমার্স। তারপর এটা হচ্ছে জেনারেশন এক্স। জেনারেশন এক্সটা কি, 1965 আর 1980s এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা আমি পড়ি হচ্ছে এই জেনারেশন এক্স। জেনারেশন ওয়াই হচ্ছে রাফলি বিটুইন 81 এবং 94। সরি, আমি একটা জিনিস ভুল বলেছিলাম, যে মিলেনিয়ালরা আসলে 1981 থেকে 94, মানে হচ্ছে কি, তখন দ্যাটস দ্য টার্ন অফ দ্য মিলেনিয়াম। টার্ন অফ দ্য মিলেনিয়াম মানে আমরা 1000 সাল থেকে 2000 সালে পদার্পণ করছি। ওই যে টার্নিং পয়েন্ট, এটাকে আমরা বলছি হলো মিলেনিয়াম। হ্যাঁ, ওই সময় যারা জন্মগ্রহণ করছে তারা হচ্ছে মিলেনিয়াল। হ্যাঁ, আর ইয়াংগেস্ট হচ্ছে হলো জেন জি। এখন এর পরে যারা 2009 এর পরে যারা, তাদেরকে হয়তো এখন পর্যন্ত ওইটার টার্মটা এইভাবে আসেনি। এখন হয়তো আহ অন্য একটা নতুন টার্ম আসবে। সো এই যে তোমার পার্টিকুলার আমাদের যখন আমরা অডিয়েন্সকে নিয়ে কথা বলবো, সো উই হ্যাভ টু রিয়েলি লুক এন্ড ফাইন্ড ওয়েদার উইচ অডিয়েন্স, এরা কি বেবি বুমার্স নাকি এবং নর্মালি যেহেতু এটা টাইমের এগেনস্টে বা বার্থ ইয়ারের এগেনস্টে আমরা বিবেচনা করছি, তাহলে আমরা ওইভাবে বাংলাদেশের কনটেক্সটে একইভাবে এই ধারণাটাকে কাজে লাগাতে পারি, যে আমি কি আসলে বুমার পপুলেশনের সাথে সামনে প্রেজেন্টেশন দিচ্ছি, or I'm doing it in front of generation X or generation Y or generation Z or Z, জেন জি বলতে ওই জেনারেশন, অথবা নাকি আমি মিলেনিয়ালদের সাথে কথা বলছি। সো এই যে ডিফারেন্সিয়েশন, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা চিন্তা করলে we will be better able to construct our presentation. আচ্ছা, এরপরে আমরা দেখব, আচ্ছা, সো আচ্ছা, আমরা অডিয়েন্স দেখেছি। নাও এটা গেল হচ্ছে, আমরা ওই যে প্রথমে 3টা কোয়েশ্চেনের কথা বলেছিলাম, যে তোমার রাইট টপিক চুজ করতে গিয়ে তোমাকে ফার্স্ট অডিয়েন্সকে দিতে হবে,
priority দিতে হবে, that means who are your audience, then what are the topics that interest them, তাদেরকে আকর্ষণ করবে এরকম টপিক কি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। So you have to think that what type of situations, problems, error, challenges, or pains your audience are experiencing either internally or externally. তার মানে কি, তোমার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সটা কেন তোমার প্রেজেন্টেশন এসছে, নিশ্চয়ই একটা কিছু উদ্দেশ্য নেই, শুধুমাত্র কেউ তো শুধুই কোনো প্রেজেন্টেশনে যায় না, তার একটা কিছু অর্জন করার থাকে। সো ওই জিনিসটা বুঝতে হবে যে এটা কি প্রবলেম, কি চ্যালেঞ্জ। মনে করো তুমি এই যে এখন বাংলাদেশে যেগুলো হচ্ছে যে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ঠিক আছে, যে তুমি বাইরে পড়তে যেতে চাও, তো একটা বাইরের একটা ইউনিভার্সিটি অথবা এখানকার লোকাল কোনো এজেন্সি তারা একটা সেমিনার আয়োজন করেছে। তার মানে কি, ওখানে গিয়ে যদি তারা আহ ওখানে তুমি গেছো হলো উচ্চশিক্ষা নিয়ে কথা শুনতে, বা উচ্চশিক্ষা জন্য বাইরে যেতে হলে what are the steps you have to follow, you have gone there to get a guideline or get some knowledge or some information. এখন তারা যদি they talk about different things like the environment, what's the plight or what's the situation environment wise in Bangladesh, এগুলো নিয়ে যদি তারা সেমিনার করে, so you would be totally off, মানে তোমার একেবারে, এবং আপসেট হওয়ার যথেষ্ট কারণ থাকবে যে তুমি তো ওই কারণে যাও নাই, তাই না? তো সো যারাই অ্যারেঞ্জ করছে প্রেজেন্টেশন or the speaker, they have to really identify what interests their audience, অডিয়েন্সের ইন্টারেস্টটা কি, তাদের স্বার্থটা কি, তাদের এই প্রেজেন্টেশনে আসার উদ্দেশ্যটা কি। এবং you have to also think that what are the mental state they're going through, and the reason this is so important, that that is the objective that brought them to your presentation. তার মানে কি, যে তুমি এই যে আমি উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের কথা বললাম, তার মানেটা কি, যে তুমি বাংলাদেশে পড়তে চাও না, তুমি বাইরে গিয়ে পড়তে চাও। তাহলে এই বাইরে গিয়ে পড়তে চাইলে তার মানে তোমার প্রেজেন্টেশনের উদ্দেশ্য হবে বাংলাদেশে উচ্চশিক্ষা নিয়ে কথা না বলে বরং বাইরের ই নিয়ে কথা বলা। হ্যাঁ, কারণ তোমার মোস্টলি your audience, they are really thinking about going abroad. তারা বাংলাদেশে কি হচ্ছে they don't want to know. So that is why your topic should concentrate on going abroad or having an education in other countries. আচ্ছা, এর ফলে যেটা হবে, এই তোমার অডিয়েন্স will get some sort of picture as to how to solve their own problems. কারণ তারা ওখানে এসছে যে তাদের প্রবলেমটা কি, তার প্রবলেম হচ্ছে they are not happy with the educational system that is present in today's Bangladesh, so they want to go away. So that is why they are there. So they are looking for some solutions to their problem. এবং এই তাদের আইডিয়াটাই হচ্ছে যে ওই সেমিনারে গেলে আমি আমার এই প্রবলেমটাকে সলভ করার ব্যাপারে কিছু আইডিয়া পাবো। তো তাহলে ওইখানে কি হবে, যে তোমার টপিকটা তাদেরকে তাদের ওই অ্যাটেনশনটা নেয়ার জন্য it should act as an emotional trigger. Emotional trigger মানে কি, ইমোশনকে উস্কে দেয়। ট্রিগার আমরা জানি যে বন্দুকের ট্রিগার চাপলে গুলি বের হয়, এইভাবে ইমোশনকে বের করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ সাম সর্ট অফ ট্রিগার। ওই ট্রিগারটা হবে হচ্ছে দ্যাট টপিক। সো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট চুজিং এই টপিক। আর এবং
তোমার তোমার কাছে শুনতে আসার মূল কারণটাই হচ্ছে they want to solve their problem. So that is why you have to choose the appropriate topic. নেক্সট আমরা দেখি, এবং এখন টপিকের ধরনটা কিরকম কিরকম হবে, ইউ হ্যাভ টু রিয়েলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো এখানে বলছে বি নভেল। নভেল মানে কি, কারো আইডিয়া আছে? এই নভেল মানে কিন্তু উপন্যাস না। Does anyone have any idea what's the word means? তার মানে হচ্ছে ব্যতিক্রমী। সো ইটস নট ইয়োর রান অফ দ্য মিল। রান অফ দ্য মিল বলতে বোঝায় যে যে কোনো মিল থেকে, মিল মানে হচ্ছে যে কোনো ফ্যাক্টরি থেকে যে কোনো কিছু, আহ, যে সবই একই ধরনের জিনিসপত্র বের হয়, হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে রান অফ দ্য মিল। তার মানে কি, আহ, সবই খুবই গতানুগতিক। কাজে তোমার টপিক এরকম গতানুগতিক হতে পারবে না। ইট শুড নট বি দ্য রান অফ দ্য মিল। হ্যাঁ, তাহলে ইউ হ্যাভ টু মেক শিওর সিলেক্ট এ টপিক or a new perspective. ওই যে পার্সপেক্টিভ নিয়ে আমরা গত ক্লাসগুলোতে কথা বলেছিলাম। পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি, যে তোমার একটা নতুন ধরনের মাইন্ডসেট নিয়ে আসতে হবে। হয় তুমি একটা সম্পূর্ণ নতুন টপিক চুজ করবে, অথবা যা যেই বিভিন্ন ইস্যু যা আছে বর্তমানে সেগুলোকে একটা নতুন ওয়েতে দেখার মাইন্ডসেট করবে। যেমন মনে করো এই যে আমরা ইউটিউবে বিভিন্ন দেখি, ভিডিও ক্লিপ দেখি, তাই না? যে হয়তো বলছে যে যে কোনো জাহাঙ্গীর কবিরের নাম চলে আসতে পারে এখন, যে জাহাঙ্গীর কবির আমাদের যে ডায়াবেটিস এবং অন্যান্য প্রবলেম এগুলো নিয়ে কথা বলছেন, রাইট? উনি বলছেন যে আমাদের কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিতে হবে, তারপরে খাওয়ার ভিতরে প্রোটিন ইনটেক বাড়াতে হবে। মজার ব্যাপার হলো এই পার্টিকুলার রেজিম বলে এটাকে। রেজিম মানে হচ্ছে আহ, কোনো কিছু ওয়েতে এটাকে যখন তুমি ডিসক্রাইব করো, হ্যাঁ, এই পার্টিকুলার রেজিমটা কিন্তু 1990s এর শেষের দিকে বা মাঝামাঝি সময়ে অ্যাটকিন্স ডায়েট নামে আমেরিকাতে এসেছিল। সেখানেও সবাইকে বলা হয়েছে যে ইয়াস, ইউ হ্যাভ টু গেট রিড অফ কার্বোহাইড্রেট, একেবারেই কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, এবং সেটার কনটেক্সটে you have to take more protein, যেটা এখন জাহাঙ্গীর কবির বলছেন। হ্যাঁ, ডেফিনেটলি দিস শুড ওয়ার্ক, কারণ কার্বোহাইড্রেটের আধিক্য বাংলাদেশে একটা প্রবলেম তৈরি করছে। বাট এখানে আরো ব্যাপার আছে, যে আমি এইটা কেন বলছি, যে জাহাঙ্গীর কবিরের এই টপিকের মধ্যে আবার আমিও নতুন একটা ব্যতিক্রমী দেখার ভঙ্গি তোমাদেরকে বলছি। খেয়াল করো সেটা কিরকম। যে জাহাঙ্গীর কবির বলছেন যে আমরা যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই, বাঙালিরা প্রচুর ভাত খায়, তো সেই কারণে শরীরে রক্তে সুগার বেড়ে যায়। কারণ আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেট টার্নস ইনটু সুগার, বাট এই সুগারের আধিক্য হয়ে গেলে রক্তে, দ্য বডি রিলিজেস হোয়াট, ইনসুলিন। এখন এই ইনসুলিন সিক্রেশন যদি খুব বেশি বেশি হয়, তখন দেখা যায় যে বডি একটা পয়েন্টে পৌঁছায়, মনে করো আফটার 40, বডি আর এই ইনসুলিন বের করতে পারে না, তার ন্যাচারাল সিক্রেশন অফ ইনসুলিন বন্ধ হয়ে যায়। এটাকেই আমরা বলি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এটা সব মোটামুটি সবাই জানে। আচ্ছা, এখানে জাহাঙ্গীর কবির বললেন কি, যে যদি আমরা কার্বোহাইড্রেট ইনটেক কমিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই সুগার ইনটেকও কমে যাবে। কাজে আমার বডিকে সেটা একটা রিলিফ দেবে এবং আমার ডায়াবেটিস কমে যেতে পারে, হুইচ ইজ ট্রু। বাট এখানে আরেকটা জিনিস আমাদের চোখের আড়ালে রয়ে গেছে, যেটাকে আমরা বলতে পারি যে এখানে এইটা হচ্ছে একটা নভেল জিনিস, যেটা অবশ্য বহু আগেই আমেরিকা বা ইউরোপ এরা জানে অলরেডি, এবং দে আর অলরেডি এক্সারসাইজিং দ্যাট, বাট আমরা সেটা করছি না। সেটা কিরকম? সেটা হচ্ছে কি, আমাদের দেশে মোটামুটি আমরা যখন রাইস যা খাই সেগুলো সবই হচ্ছে সাদা চাল। সাদা চাল মানে কি, তুমি এই চালের আহ উপর থেকে খোসা ফেলে দিচ্ছ, সম্পূর্ণ রিফাইন্ড, এবং এখানে একমাত্র
স্টার্চ বা শর্করা বা সুগার, যেটা ইভেনচুয়ালি সুগার হয়ে যাবে, সেটা ছাড়া কিছু থাকছে না। বাট আমরা তো এর আগে প্রচুর, বাঙালিরা একেবারে সেই অলমোস্ট 1000 বছর ধরেই আমরা রাইস খেয়ে আসছি। তখন কেন লোকজনের এই ধরনের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম দেখা দেয়নি? ইট হ্যাজ টু ডু উইথ দ্যাট এগ্রিকালচার, কমার্শিয়াল এগ্রিকালচার। আমরা এখন কমার্শিয়াল এগ্রিকালচারে চলে আসছি, এবং এই কমার্শিয়াল এগ্রিকালচারটা কি করে? বেসিক্যালি এই ধরনের সাদা চাল তৈরি করে। ঢেঁকি ছাটা চাল যেটা, সেটা যদি তুমি খাও, তাহলে সেটার ভেতরে যে আঁশ থাকে প্রচুর, এই আঁশ কিন্তু শরীরে এই যে সুগার অ্যাড হচ্ছে সেটার রেটটাকে কমিয়ে দেয়। হ্যাঁ, এবং সেটা ইভেনচুয়ালি একটা ব্যালেন্স রাখে রক্তের মধ্যে। তখন আর ওই অর্থে খুব বেশি র্যাপিডলি সুগার অ্যাড হয় না শরীরে। তো সেই জন্য বাইরের দেশগুলো সবাই লাল চাল বা ঢেঁকি ছাঁটা চাল খায়, এবং এই ঢেঁকি ছাঁটা চাল খাওয়ার ফলে সেখানে দেখা গেছে যে ডায়াবেটিসের রেট অনেক কমে গেছে। আমরা এখন পর্যন্ত এই জিনিসটা বাংলাদেশে মেইন স্ট্রিমে বা মূল ধারায় নিয়ে আসতে পারিনি। সো দ্যাট ইজ দি নভেল থিং। এটাই হচ্ছে এই ব্যতিক্রমী আইডিয়া, যেটা তোমরা আমার কাছে শুনলে। এর মধ্যে মধ্যে অনেকে শুনে থাকতে পারো, বাট খুব কম লোকে এটা জানে। দিস উইল বি a novel thing on an issue which is already people know. ঠিক আছে, মানে তাহলে কি হচ্ছে, এটা একটা ব্যতিক্রমী দৃষ্টিতে দেখছো তুমি অলরেডি এক্সিস্টিং একটা ইস্যুকে। সো দ্যাট শুড বি দ্য টপিক, দ্য অ্যাপ্রোপ্রিয়েট টপিক ফর ইয়োর প্রেজেন্টেশন। তার মানে কি, তুমি একদম একদম নতুন বিষয়ে কথা বলতে পারো, অথবা তুমি অলরেডি একটা ইস্যু আছে সেটাকে একটা নতুন দৃষ্টিভঙ্গিতে দেখে নতুন সলিউশন আসতে পারে, সেই কনটেক্সটে কথা বলছো। সো দ্যাট ইজ কল্ড নোভেল বা ব্যতিক্রমী। আচ্ছা, এখানে যেটা একটা বিজনেস সেক্টরের উদাহরণ দিয়েছে, যে বেস্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। যে কোনো কিছুর লিড জেনারেশন মানে কি, কোনো একটা কিছু সমস্যার সমাধানের ক্ষেত্রে তুমি কিছু পয়েন্ট বের করলে। যারা বিজনেসে কাজ করে বা বিজনেস অর্গানাইজেশনে কাজ করে, তারা কিন্তু এটা অলরেডি জানে, বা ইভেন বিজনেস স্টাডিজে যারা পড়াশোনা করেছে। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তা অলরেডি অডিয়েন্সের জানা থাকার কথা। তো এটা নিয়ে যদি আমরা কথা বলি, ইট শুড নট ইন্টারেস্ট দোজ গাইস, শুড নট ইন্টারেস্ট দি অডিয়েন্স। তার ফলে আমি যদি এরকম বলি যে হাউ কোম্পানিজ আর ইউজিং এআই টেকনোলজি টু ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিজ উইদাউট লিফটিং এ ফিঙ্গার, মানে কি, এখানে আমরা ওই ধরনের প্রবলেম সলভিং এর কনটেক্সটে যে আমরা কিছু দিক নির্দেশনা পাই, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা এখন এআই ব্যবহার করি, সো এইটা এখন আমাদের একটা নতুন জিনিস দিতে পারে। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড এ নভেল থিং। and তুমি you are adding something new to the existing topics. আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে যে হাউ টু সিল এ 1 million ডিল, আওয়ার 5 বেস্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজি। তার মানে কি, এখানে একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যে $1 million কোন একটা ডিল হচ্ছে, এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছে। যেমন আমরা দেখি না ইউটিউবে প্রচুর এখন, যে কিভাবে আপনি মাসে এত টাকা আয় করতে পারেন। আয় করার ব্যাপারটা তুমি জানো, কিন্তু এর ভেতরে আরো কিছু টেকনিক, আরো কিছু টুলস, এসব কিছু জুড়ে দিয়ে তারা বলছে যে ইয়াস, ইউ ক্যান মাল্টিপল ইয়োর ইনকাম, মাল্টিপ্লাই ইয়োর ইনকাম, ইউ হ্যাভ মাল্টিপল ইনকামস। সেটা কিরকম, যে বিভিন্ন জিনিস থেকে তোমার যা এক্সিস্টিং ইনকাম আছে সেটাকে তুমি বাড়িয়ে ফেলতে পারো। সো দিজ আর দি আই ক্যাচার্স। আই ক্যাচার্স মানে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, অনেক কিছুই তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে, বাট একটা নির্দিষ্ট জিনিসে তোমার দৃষ্টি আটকে যায়। সো দ্যাট ইজ কল্ড অ্যান আই ক্যাচার। সো এই ধরনের নতুন পার্সপেক্টিভ তুমি যদি করতে পারো, দ্যাট ইজ অ্যান আই ক্যাচার। অলরাইট, ওকে, লেটস গো টু দ্য নেক্সট। নাও আমরা কথা বললাম হচ্ছে
অলরেডি হু নিয়ে কথা বলেছি, হু ইয়োর অডিয়েন্স আর, and তারপরে what they should be interested or what topic are they interested about সেটা নিয়ে কথা বললাম। এখন এই যে টপিকটা তুমি করছো সেটাও যে why should they listen to you, যে এখন তোমাকে যেটা করতে হবে, you have to identify some benefits for your audience that they will take home মানে হচ্ছে এখান থেকে তারা এই নলেজটা গ্যাদার করবে। তো সেই জিনিসটাকে আগে একটু ক্লু দেয়া এবং ওই ধরনের টপিক সিলেক্ট করা, এই ব্যাপারটা হচ্ছে ওয়াই ক্যাটাগরি। এবং এটা কি করবে, তাদেরকে একটা ফিউচার সলিউশন দেওয়ার চেষ্টা করে, এই গুড ফিউচার কনসিকুয়েন্স অফ লিসেনিং টু ইয়োর প্রেজেন্টেশন। তার মানে তুমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছ সেটার একটা ভালো ফলাফল, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল, একটা ভালো ফলাফল তারা পাবে। দ্যাটস ওয়াই দে উইল বি ইন্টারেস্টেড টু লিসেন টু ইউ। ঠিক আছে? আচ্ছা, why is it really important? So that they can avoid or get over their current situation or problems or current challenges. তাহলে তোমাকে ওইভাবে মেনশন করতে হবে যে তোমার টপিকটা ওইভাবে আসবে যে তাদের যে বর্তমান যে প্রবলেমে তারা আছে, তাদের জন্য যে জিনিসগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তুমি তাদেরকে কি ধরনের দিক নির্দেশনা দিতে পারছো। So that is the thing that should address the question why. মানে আমাকে ওই জিনিসটাকে অ্যাড্রেস করে আমার প্রেজেন্টেশন or আমার টপিক চুজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা জিনিস দেখলাম যে হু, হোয়াট এন্ড ওয়াই। এই জিনিসগুলো যখন আমরা কনসিডার করেছি, কনসিডার করার পর হোয়াট শুড বি ডু, তাহলে তখন তোমার মাথায় কিছু টপিক অলরেডি চলে আসছে যে এই টপিকগুলো আমার এই পার্টিকুলার অডিয়েন্সের জন্য beneficial or appropriate, so I should now shortlist them. মানে তোমার মাথায় যে টপিক আসছে সেগুলো থেকে তুমি তখন you can appropriately choose। তাহলে কি, cut all the excess and select a niche topic। niche বলতে এখানে বোঝায় হচ্ছে একটা পার্টিকুলার ক্যাটাগরি। হ্যাঁ, নিশ কথাটার মানে হচ্ছে যে কোনো ক্যাটাগরি যেটা বিশেষত্ব আছে, এরকম একটা ক্যাটাগরি, একটা টপিক তুমি চুজ করো, করে তুমি দেখো যে তোমার প্রেজেন্টেশন গোল যে সেটার সাথে সেটা মিলছে কিনা। And there is a warning here also. The broader your topic, the more difficulty it will be for your audience to take away key ideas and actionable tips. কি আইডিয়া মানে হচ্ছে মূল যে ধারণা, এবং অ্যাকশনেবল মানে হচ্ছে যেগুলোর উপরে কাজ করা যায়, এই ধরনের জিনিসপত্র তোমার প্রেজেন্টেশন থেকে তারা নিয়ে যেতে চায়। বাট ইফ ইউ আর টকিং অ্যাবাউট এ ভেরি জেনারেল টপিক, তখন কিন্তু এই জিনিসটা, যেমন আমাদের ওই উচ্চশিক্ষার সেমিনারের কথাই যদি আমরা ধরি, ওখানে যদি একসাথে তোমার মনে করো বাংলাদেশ থেকে বিভিন্ন লেভেলে ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় যেতে চায়, তাই না, অন্য দেশে, ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি। এখন তুমি যদি এইগুলোর এই যে ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন অ্যাড্রেস না করে ইন জেনারেল কথা বলো, তাহলে কি হচ্ছে, তোমার টপিকটা মোর ব্রড, ব্রড মানে হচ্ছে বড় জায়গা নিয়ে আমি কভার করছি, ব্রড টপিক নিচ্ছি, এবং দ্যাট উইল বি জেনারেলাইজড in ওই সেন্সে যে আমি স্পেসিফিক কোনো দিক নির্দেশনা পাচ্ছি না এখান থেকে। সো দ্যাট উইল বি ডিফিকাল্ট ফর দি অডিয়েন্স, কারণ সে গেছে ওখানে স্পেসিফিক কিছু গাইডলাইন্স পাওয়ার জন্য। সো ইফ ইউ আর গিভিং দেম some sort of a description or a broader description which really does not give them any specific guidelines, definitely they will not be able to get anything, and that's really bad for you. এবং এটা যদি আরো আগে থেকে অডিয়েন্স বুঝে যায়, then you will have some problem to gather an audience even, মানে
তখন আর তোমার অডিয়েন্স আসবেই না। সো এখানে দেখো যে বিভিন্ন সময় দেখা যায় এর মধ্যে যথেষ্ট চাতুরিও আছে, যে অনেক সময় দেখবে যে তুমি বাংলাদেশে অনেক কিছু নিয়ে কথা, মানে বিশাল সব বিভিন্ন হোটেলে বাংলাদেশে যেমন দেখা যায় এই যে খুব কমই হয় সোনারগাঁতে, কারণ সোনারগাঁ একটু এক্সপেন্সিভ, কিন্তু প্রায়ই তুমি দেখবে যে বনানী গুলশানের বিভিন্ন ছোট ছোট হোটেলে এই ধরনের উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার হয়। তো আচ্ছা, উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গুলোর এখানে একটু চাতুরি আছে। চাতুরিটা কি, যে অডিয়েন্সের নিডটা হচ্ছে লাইক পিপল লাইক ইয়াং পিপল লাইক ইউ, তোমাদের মতো স্টুডেন্ট যারা, তাদের একটা হচ্ছে আমি দেশের বাইরে চলে যাব, আই উইল হ্যাভ মাই এডুকেশন আউটসাইড। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? এরা মোস্টলি যে কাজটা করে যে দে অ্যাকচুয়ালি টেল ইউ দ্যাট দিজ আর দ্য স্পেসিফিক থিংস ইউ হ্যাভ টু ডু। ওকে, ভালো কথা। রিমেম্বার দিস ইজ ওয়েন দিস ইজ এ ফ্রি সেমিনার, তখন কিন্তু সে তোমাকে স্পেসিফিক টিপস এন্ড দেবে না। মানে এখানে আমি এই জিনিসগুলো বলছি যে আহ, তুমি যখন একটা সেমিনার প্ল্যান করছো তখন এই জিনিসগুলো মনে রাখা উচিত, যে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি মনে করো যে ইয়াস আমি এই সেমিনার থেকে টাকা কামাতে চাই বা হোয়াট এভার, তাহলে ইউ হ্যাভ টু ইদার মেক ইট উইথ রেজিস্ট্রেশন ফিজ। যেগুলোতে রেজিস্ট্রেশন ফি থাকে সেগুলো দেখবে যে বেশি স্পেসিফিক হয়, যেগুলো ফ্রি হয় সেগুলো বেশিরভাগই দেখা যায় জেনারেলাইজ সেমিনার হয়। তো ওই ব্যাপারগুলো তার মানে আমি বলছি না যে তুমি যে কোনো প্রেজেন্টেশন দাও ইউ উইল গো ফর এ রেজিস্ট্রেশন ফি, না, ইট উইল নট অলওয়েজ ওয়ার্ক। তুমি যদি ফ্রিতে উপকারী জিনিসপত্র দাও সেটা কিন্তু তোমার ফিউচার রেপুটেশনের জন্য ভালো, যেটা আমরা এখন ইসে দেখতে পাই, ইউটিউব বা ফেসবুকে দেখতে পাই, তাই না? যে ফার্স্ট লোকজন দৃষ্টি আকর্ষণ করে, যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর, তারা দৃষ্টি আকর্ষণ করে কি, যে একটা মূল্যবান নলেজ বা একটা যেটা তুমি জানতে না সেটা তোমাকে ফ্রি দিয়ে, বাট এইভাবে সে কি করে, তোমাকে ওই তার চ্যানেলের সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করে। সো ফার্স্ট এই তোমাকে ওই রকম একটা স্ট্যান্স নিতে হবে, ইউ হ্যাভ টু রিয়েলি প্রুভ ইয়োর সেলফ বেনিফিশিয়াল ফর ইয়োর অডিয়েন্স, then only you can get a good audience, good following. তো কাজেই ইউ হ্যাভ টু বি স্পেসিফিক, তোমাকে একটা নির্দিষ্ট জিনিস নিয়ে কাজ করতে হবে, একটা টপিক নিয়ে কথা বলতে হবে এবং সেই টপিকের সলিউশন গুলোই তোমাকে দিতে হবে। ফলে তোমার অডিয়েন্সের পক্ষে এটা সোজা হবে to have a clear idea of what they have gained from the presentation and what problem you have helped solve. তুমি তাদেরকে কোন প্রবলেমটা সলভ করতে সাহায্য করেছো এবং তাদের কাছে অলরেডি সেগুলোর সলিউশন গুলো পৌঁছে গেছে। So these are the ways you can after choosing a topic, you can কাইন্ড অফ কাস্টমাইজ মানে কি, যে আমরা এগুলোকে আমার অডিয়েন্সের চাহিদার দিকে মনে রেখে, অডিয়েন্সের চাহিদাগুলো মনে রেখে উই ডু উই অ্যাড অর ডিডাক্ট অর অ্যাড অর সাবট্রাক্ট স্টাফ, অ্যাড অর সাবট্রাক্ট টপিকস। হ্যাঁ, এই ব্যাপারগুলোকে আমরা এখানে বললাম। সো এইটা ছিল আজকে, আমরা এখানে থামবো, বাট আমি তোমাদের সাথে এখন কিছুটা লিসেনিং প্র্যাকটিসে যাব। আমরা আমরা যে কোনো একটা প্রেজেন্টেশন, একটা স্পিচ দেখে সেটার কনটেক্সটে কথা বলবো, এবং এটা যাতে তোমাদেরকে ওবামার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওবামার স্পিচের উপরে, সেই অ্যাসাইনমেন্টটাকে সাহায্য করে সেটা আমরা দেখবো। সো সো ফার আমরা যা এই পর্যন্ত যা কভার করলাম, do you have any questions? কার কোনো questions আছে? হ্যাঁ, কার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, সো তাহলে আমরা দেখি আজকে কোন লিসেনিং প্র্যাকটিসটা করা যায়, ওইটা নিয়ে একটু কথা বলে তারপর তোমাদেরকে আমি ছেড়ে দেবো।
একটা জিনিস হচ্ছে, আচ্ছা জাস্ট গিভ মি আ সেকেন্ড। তো আজান হচ্ছে, আজানটা শেষ হোক, এর মধ্যে আমি একটা টপিক খুঁজে বের করি। যারা পরে ঢুকেছো, এই সুযোগে তোমাদের আইডি গুলো এর ভিতরে চ্যাট বক্সে দিয়ে দাও, আইডি এবং নাম্বার, আইডি এবং নাম। আচ্ছা, মোস্টলি স্টিভ জবস এবং তার পার্টনার, তখনকার পার্টনার স্টিভ অজনিয়াক, এই দুইজনের আহ, প্রথম ইয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে এই স্টিভ অজনিয়াককে আমরা তেমন কেউ চিনি না, কিন্তু অ্যাপল কম্পিউটারের পেছনে স্টিভ অজনিয়াকের ইঞ্জিনিয়ারিং যে নলেজ এবং ব্রিলিয়েন্স, ওই জিনিসটা বেশি কাজ করেছে। আর স্টিভ জবস একই সাথে তার পার্টনার, বাট সে কাজ করেছে বরং অন্টারপ্রেনার হিসাবে, ফাউন্ডার হিসাবে। মানে একটা একটা পার্টিকুলার টেকনোলজিকে কাজে লাগিয়ে আমি যদি কোনো নতুন বিজনেস আইডিয়া বের করতে পারি এবং নতুন কনজিউমার কমফোর্ট তৈরি করতে পারি, কনজিউমার কমফোর্ট বলতে এখানে যে আগের চেয়ে ভালোভাবে কনজিউমাররা কাজ করতে পারে, এই আইডিয়াটা সে সামনে নিয়ে এসেছে। এবং আর ইঞ্জিনিয়ারিং নলেজটা ছিল হলো স্টিভ অজনিয়াক, WOZNI NIAK, হ্যাঁ, অজনিয়াক। হ্যাঁ, এই ভদ্রলোক খুব কি বলবো, আহ, অনেকটা চুপচাপ প্রকৃতির, কিন্তু তার যে ব্রিলিয়ান্ট নলেজ, সেই কারণে কিন্তু এই মেশিন গুলো ডিফারেন্ট হয়েছে। তো অ্যাপল কম্পিউটার ফার্স্ট যে কাজটা করে, যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে আসে, আমরা যেগুলোতে এখন একেবারে অলমোস্ট অভ্যস্ত, একেবারে আমরা এটা হয়তো রিয়েলাইজও করি না যে আগেকার যুগে কম্পিউটিং কি ভয়ানক ব্যাপার ছিল। ইউ হ্যাভ টু টাইপ ইন টেক্সট, এন্ড দ্যাট টেক্সট উড হ্যাভ টু বি ভেরি ভেরি প্রেসাইজ, একেবারে ঠিকঠাক মতো না লিখলে ওই কমান্ড এরর দেবে। এই জায়গা থেকে আমরা উঠে আসছি এই রেভলিউশনারি জিনিস, নতুন যেটা, যদিও এটার শুরুটা হচ্ছে অন্য জায়গায়। জিরক্স কর্পোরেশন, পালো আল্টো নামে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা আছে, সেখান থেকে ফার্স্ট এই তাদের ল্যাবে প্রথম এরকম গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি হয়। এই স্টিভ আজনিয়াক এটাকে পার্সোনাল কম্পিউটিং এর কনটেক্সটে নিয়ে আসেন, এবং এর ফলে অ্যাপল প্রথম এই ধরনের পার্সোনাল পোর্টেবল, যেগুলো নিজে একজন ব্যক্তি তার নিজের বাড়িতে এনে কাজ করতে পারে, এইরকম একটা স্ট্রাকচার, একটা কাঠামো তৈরি হয়। ঠিক আছে, সো দ্যাটস দ্য রেভলিউশনারি থিং, দ্যাটস দ্য নিউ থিং স্টিভ জবস অ্যান্ড স্টিভ অজনিয়াক ব্রট ইন। এবং এইটা তাদেরকে একটা, এই অ্যাপল কম্পিউটার্স এর একটা সবসময় একটা বিশেষত্ব তৈরি করে দিয়েছে, এবং ওইটার উপর ভিত্তি করে চলছে। যেমন মনে করো এখন অ্যাপল কম্পিউটারের সিকিউরিটি ইস্যু গুলো একটু বেটার,
কিন্তু এই যে প্রথম দিককার তাদের যেই এই অর্জনগুলো, যে টেকনোলজিকে, একটা রেভলিউশনারি টেকনোলজিকে কাজে লাগিয়ে একটা নতুন ধরনের ব্যবসা, একটা অন্টারপ্রেনিয়রশিপ এবং কনজিউমারদেরকে একটা কমফোর্ট দেয়া, পার্সোনাল কম্পিউটার নিয়ে আসা, এইগুলো হলো ক্রিয়েটিভিটি। এইগুলোর উপর ভিত্তি করে স্টিভ জবস উঠে গেছেন। হ্যাঁ, তো সেই কারণেই তার অ্যাপল একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে, এবং অ্যাপলকে আমরা এখন মনে করি যে একটা অ্যাপল একটা আইফোন আমার থাকলে আই অ্যাম দি কিং অফ দ্য ওয়ার্ল্ড। বাট ওইটা ব্যাপারটা তেমন কিছুই না। মানে জিনিসটা হচ্ছে যে মূলত তুমি আহ এরপরে তো তোমাদের ক্লাস নেই, তা আমি আর হয়তো 10 মিনিট একটু সময় নেব তোমাদের কাছ থেকে, জাস্ট এই পার্টিকুলার পিসটা তোমাদেরকে দেখানোর জন্য, যে হাউ হি টক্স। তার যেই তার শুধু ব্রিলিয়েন্স টেকনোলজিতে না, তার এই যে কমিউনিকেশন এবং প্রেজেন্টেশনে যে তার দক্ষতা, এই দক্ষতা কিন্তু অ্যাপল কম্পিউটার্সকে এত সামনে নিয়ে এসছে। ঠিক আছে, সো ওই কনটেক্সটে আমাদের এটা দেখতে হবে। So let's watch this. Universities in the world. উনি Universities in the world. একটা খুব সম্ভব। Truth be told, I never graduated from college, and this is the closest I've ever gotten to a college graduation. Today, I want to tell you three. আচ্ছা, এখানে কি বলছে যে বেসিক্যালি স্টিভ জবস কিন্তু কখনোই কলেজ পাশ করেনি। মানে তার কলেজ 2-3 বার চেষ্টা করে তারপরে সে ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দিয়ে, তার মাথায় সবসময় ব্যবসায়িক বুদ্ধি ছিল। ইভেন সে যখন তার লেখা একটা বই, তার লেখা না, তার অটোবায়োগ্রাফি নিয়ে একটা বই আছে, হ্যাঁ, স্টিভ জবস, বইয়ের রাইটারের নামটা আমি ভুলে গেছি। সেখানে এই কাহিনীগুলো আছে যে তার মাথায় সেই ইসের থেকেই, যখন সে স্কুলের ছাত্র তখন থেকে তার মাথায় বিভিন্ন বিজনেস চিন্তা ভাবনা খেলতো। তো সে কারণে সে কলেজ বলতে এখানে বোঝাচ্ছে যে যারা আন্ডার গ্র্যাড ডিগ্রি দেয় আমেরিকার কনটেক্সটে, এদেরকে কলেজ বলে। এই কলেজ ডিগ্রি না নিয়ে সে ব্যবসা শুরু করেছিল। হ্যাঁ, তো তার পিছনে কি কারণ ছিল, সেগুলো হচ্ছে এক ধরনের, খেয়াল করে দেখো, আমরা যে পারসুয়েসিভ প্রেজেন্টেশনের যে কনটেক্সটে কথা বলছি, এখানে কিন্তু সেই জিনিসটা ঘটছে যে হি ইজ অ্যাকচুয়ালি ব্রিংিং ইন অ্যানেকডোটস, তার পার্সোনাল স্টোরি, সেই স্টোরিগুলোর উপরে ভিত্তি করে তার প্রেজেন্টেশনটা গড়ে উঠছে। খেয়াল করো। Stories from my life. That's it. No big deal. Just 3 stories. The first story is about connecting the dots. I dropped out of Reed College after the first 6 months, but then stayed around as a drop-in for another 18 months or so before I really quit. So why'd I drop out? It started before I was born. My biological mother was a young, unwed graduate student, and she decided to put me up for adoption. She felt very strongly that I should be adopted by college graduates, so everything was all set for me to be adopted at birth by a lawyer and his wife. Except that when I popped out, they decided at the last minute that they really wanted a girl. So my parents, who were on a waiting list, got a call in the middle of the night asking, "We've got an unexpected baby boy. Do you want him?" They said, "Of course." My biological mother found out later that my mother had never graduated from college and that my father had never graduated from high school. She refused to sign the final adoption papers. She only relented a few months later when my parents promised that I would go to college. This was the start in my life. And 17 years later, I did go to college. But I naively chose a college that was almost as expensive as Stanford. And all of my working class parents' savings were being spent on my college tuition. After 6 months, I couldn't see the value in it. I had no idea what I wanted to do with my life, and no idea how college was going to help me figure it out. And here I was, spending all the money my parents had saved their entire life. So I decided to drop out and trust that it would all work out okay. It was pretty scary at the time, but looking back, it was one of the best decisions I ever made.
The minute I dropped out, I could stop taking the required classes that didn't interest me and begin dropping in on the ones that looked far more interesting. It wasn't all romantic. I didn't have a dorm room, so I slept on the floor in friends' rooms. I returned Coke bottles for the 5-cent deposits to buy food with. And I would walk the 7 miles across town every Sunday night to get one good meal a week at the Hare Krishna temple. I loved it. And much of what I stumbled into by following my curiosity and intuition turned out to be priceless later on. Let me give you one example. Reed College at that time offered perhaps the best calligraphy instruction in the country. Throughout the campus, every poster, every label on every drawer was beautifully hand calligraphed. Because I had dropped out and didn't have to take the normal classes, I decided to take a calligraphy class to learn how to do this. I learned about serif and sans serif typefaces, about varying the amount of space between different letter combinations, about what makes great typography great. It was beautiful, historical, artistically subtle in a way that science can't capture, and I found it fascinating. None of this had even a hope of any practical application in my life. But 10 years later, when we were designing the first Macintosh computer, it all came back to me. And we designed it all into the Mac. It was the first computer with beautiful typography. If I had never dropped in on that single course in college, the Mac would have never had multiple typefaces or proportionally spaced fonts. And since Windows just copied the Mac, it's likely that no personal computer would have them. If I had never dropped out, I would have never dropped in on that calligraphy class, and personal computers might not have the wonderful typography that they do. Of course, it was impossible to connect the dots looking forward when I was in college, but it was very, very clear looking backwards 10 years later. Again, you can't connect the dots looking forward. You can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future. You have to trust in something, your gut, destiny, life, karma, whatever, because believing that the dots will connect down the road will give you the confidence to follow your heart even when it leads you off the well-worn path, and that will make all the difference. My second story is about love and loss. I was lucky. I found what I loved to do early in life. Woz and I started Apple in my parents' garage when I was 20. We worked hard, and in 10 years, Apple had grown from just the two of us in a garage into a $2 billion company with over 4,000 employees. We just released our finest creation, the Macintosh, a year earlier, and I just turned 30. And then I got fired. How can you get fired from a company you started? Well, as Apple grew, we hired someone who I thought was very talented to run the company with me. And for the first year or so, things went well. But then our visions of the future began to diverge, and eventually we had a falling out. When we did, our board of directors sided with him. And so at 30, I was out, and very publicly out. What had been the focus of my entire adult life was gone, and it was devastating. I really didn't know what to do for a few months. I felt that I had let the previous generation of entrepreneurs down, that I had dropped the baton as it was being passed to me. I met with David Packard and Bob Noyce and tried to apologize for screwing up so badly. I was a very public failure, and I even thought about running away from the valley. But something slowly began to dawn on me. I still loved what I did. The turn of events at Apple had not changed that one bit. I'd been rejected, but I was still in love. And so I decided to start over. I didn't see it then, but it turned out that getting fired from Apple was the best thing that could have ever happened to me. The heaviness of being successful was replaced by the lightness of being a beginner again, less sure about everything. It freed me to enter one of the most creative periods of my life. During the next 5 years, I started a company named Next, another company named Pixar, and fell in love with an amazing woman who would become my wife. Pixar went on to create the world's first computer animated feature film, Toy Story, and is now the most successful animation studio in the world. In a remarkable turn of events, Apple bought Next, and I returned to Apple, and the technology we developed at Next is at the heart of Apple's current renaissance. And Lorene and I
have a wonderful family together. I'm pretty sure none of this would have happened if I hadn't been fired from Apple. It was awful tasting medicine, but I guess the patient needed it. Sometimes life's going to hit you in the head with a brick. Don't lose faith. I'm convinced that the only thing that kept me going was that I loved what I did. You've got to find what you love, and that is as true for work as it is for your lovers. Your work is going to fill a large part of your life, and the only way to be truly satisfied is to do what you believe is great work. And the only way to do great work is to love what you do. If you haven't found it yet, keep looking and don't settle. As with all matters of the heart, you'll know when you find it. And like any great relationship, it just gets better and better as the years roll on. So keep looking, don't settle. My third story is about death. When I was 17, I read a quote that went something like, "If you live each day as if it was your last, someday you'll most certainly be right." It made an impression on me, and since then, for the past 33 years, I've looked in the mirror every morning and asked myself, if today were the last day of my life, would I want to do what I am about to do today? And whenever the answer has been no for too many days in a row, I know I need to change something. Remembering that I'll be dead soon is the most important tool I've ever encountered to help me make the big choices in life. Because almost everything, all external expectations, all pride, all fear of embarrassment or failure, these things just fall away in the face of death, leaving only what is truly important. Remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose. You are already naked. There is no reason not to follow your heart. No one wants to die. Even people who want to go to heaven don't want to die to get there. And yet, death is the destination we all share. No one has ever escaped it. And that is as it should be, because death is very likely the single best invention of life. It's life's change agent. It clears out the old to make way for the new. Right now, the new is you. But someday, not too long from now, you will gradually become the old and be cleared away. Sorry to be so dramatic, but it's quite true. Your time is limited, so don't waste it living someone else's life. Don't be trapped by dogma, which is living with the results of other people's thinking. Don't let the noise of others' opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition. They somehow already know what you truly want to become. Everything else is secondary. Stay hungry, stay foolish. আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে একটু রেসপন্স চাই যে কি বুঝলে এটা থেকে। এনিওয়ান? মানে এখানে আমরা এটাকে ফিলসফিক্যাল একটা স্পিচ হিসেবে ধরছি, বাট দ্য ওয়ে ইট ওয়াজ ডেলিভার্ড, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন কেউ কি আমাকে একটু বলতে পারো যে তোমাদের এই ইন্টারাকশন গুলো, ইফ ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন, এইগুলো যদি আমি ক্লাসে খেয়াল করি, দ্যাট উইল ফেচ সাম এক্সট্রা মার্কস ফর ইয়োর গ্রেডস। ঠিক আছে, কাজে এই ক্লাসে পার্টিসিপেশনটা কিন্তু বেশ ভ্যালুয়েবল। তোমরা যদি কেউ মনোযোগ দিয়ে কেউ দেখে থাকো, আমার মনে হচ্ছে ওইভাবে হয়তো কেউ দেখোনি, কিন্তু ইট হ্যাজ টু বি ডান। অনেক মানে এই প্রেজেন্টেশন গুলো বোঝার ক্ষেত্রে যে হাউ হি অ্যাপ্লাইড ডিফারেন্ট টেকনিক্স টু মেক দি অডিয়েন্স ফিল গুড। কেউ কি বলতে পারো কারোর চোখে কিছু পড়েছে এরকম? তোমার নিজের গোলসের প্রতি একদম মানে ক্লিন থাকতে হবে আমার মনে হয়। আচ্ছা, what else? স্যার, উনি যখন কথা বলছিলেন, মানে উনি যে স্টোরি ওয়াইজ বলছিলেন, তো আমরা তখন নিজেদেরকে ওই জায়গাটাতে রিলেট করতে পারছিলাম। মানে উনি
ওইভাবেই বলতে চাচ্ছেন যেভাবে মানে মানুষ চিন্তা করে অথবা হইতে চায় অথবা সামথিং এরকম কিছু, যাতে সবাই রিলেট করতে পারতেছে, গুড যার গুড, কারণে পুরা স্পিচটা আমাদের সাথে প্রচন্ড পরিমাণে কানেকশন তৈরি করতেছে। ভেরি গুড, খুবই ভালো। আর কিছু, আরো কারো অবজারভেশন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো এখানে, সেটা হচ্ছে যে তার স্পিচের শুরুটা, মানে তার তার যেই জীবন, প্রথম থেকে একটা আনসার্টেনিটি, মানে তার মা তাকে আহ, পালক দিয়ে পালক দিয়ে দেয়। তার যেই বাবা মা যারা তাকে অ্যাডপ্ট করে, অ্যাডপ্ট করা মানে হচ্ছে আহ, উম, আহ, পালিত পুত্র বা এইভাবে নেয়া, তারাও এক ধরনের ওয়ার্কিং ক্লাস লোকজন ছিলেন। কিন্তু তারপরেও তারা তাদের এই স্টিভ জবসকে পড়ানোর জন্য তাদের সারা জীবনের সেভিংস ঢেলে দিয়েছেন। এই স্টোরিগুলো কিন্তু খুবই কমন, তাই না? মানে আমাদের বিশেষ করে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠের কাছেই কিন্তু এই ধরনের স্টোরি, যে লাইফে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি খুব বেশি নাই। আহ কোনো একটা বড় সড়ো কিছু করতে গেলে আমাদেরকে ফাইন্যান্সিয়ালি অনেক রিস্ক নিতে হয়। মনে করো তোমাদের ভিতরে অনেকে আছে যাদের বাবা মা অনেক কষ্ট করে ঢাকায় তাদেরকে পড়তে পাঠিয়েছে, বা ইভেন যদি কেউ বাইরে যায় ওখানে। এই যে মিডল ক্লাস এবং ওয়ার্কিং ক্লাসের লাইফের যে রিয়ালিটি, এই রিয়ালিটিটাকে উনি খুব চমৎকার ভাবে প্রজেক্ট করেছেন, খুব চমৎকার ভাবে, যে আমরা একটা জনসংখ্যার বেশিরভাগই কিন্তু মানুষ গরিব, মিডল ক্লাস, বড় লোকের সংখ্যা কিন্তু কম থাকে, তাই না? তো তার মানে কি, এই জনসংখ্যার মেন্টালিটি বা তাদের থিঙ্কিং প্যাটার্ন, সেটার সাথে তোমাকে টিউন করতে হয়েছে। ইউ হ্যাভ টু টিউন উইথ, মানে কি, মেলানো। এবং উনি এই কাজটা খুব সফলভাবে করেছেন। আর অ্যাট দ্য সেম টাইম উনি ওই জিনিসটাও দেখিয়েছেন যে একটা ক্রিয়েটিভ আউটলুক টুয়ার্ডস ওয়ার্ল্ড, যেটা হয়তো আমরা জানি, কিন্তু আমরা আমাদের ভেতরে আছে, বাট উই ক্যানট ব্রিং ইট আউট। কারণটা কি, উনি ওখানে আবার ওখানে বলছেন যে যখন অন্যদের ন্যারেটিভ, অন্যদের বর্ণনা তোমার জীবনের অংশ হয়ে যায়, হ্যাঁ, তার মানে কি এই জিনিসগুলোকে একটা চমৎকার পারসুয়েসিভ প্রেজেন্টেশন বলতে পারো। তার লাইফের যে আপস এন্ড ডাউনস, এবং এখানে দেখো যে আহ, আমরা কিন্তু সবাই এরকম ব্যর্থতার মুখোমুখি হই, তারপরে হাল ছেড়ে দেই, আবার আবার চেষ্টা করি। এগুলো কিন্তু কমন মানুষের স্টোরি। হ্যাঁ, এই কমন ম্যান তার এই স্পিচে উঠে এসছে। এবং আরেকটা যেটা ব্যাপার, যে উনি এগুলো দেখছেন একটা ম্যাচিউর পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা তোমার কাদের সামনে এই বক্তৃতা দিচ্ছেন, খুব সময় এটা স্ট্যানফোর্ডে একটা গ্র্যাজুয়েটিং ক্লাস, যারা অলরেডি গ্র্যাজুয়েট হয়েছে এদের সামনে কনভোকেশনের মতো জায়গায় উনি স্পিচটা দিচ্ছিলেন। তো এই স্পিচের যারা শুনছে তাদের সামনে লাইফ কিন্তু আনসার্টেন, দে আর নট স্টিল শিওর ওয়ে টু গো। তো সেখানে তার একটা দিক নির্দেশনা চায়। এই যে আমরা বললাম যে গ্রেট টপিক চুজ করার ক্ষেত্রে ওই ব্যাপারটা কাজ করে, যে whether your audience wants to hear this, তোমার অডিয়েন্সের মেকআপটা কি, অডিয়েন্সের প্রোফাইলটা কি। এখানে উনি খুব চমৎকার ভাবে ওই প্রোফাইলটা ধরতে পেরেছেন, যে সাম পিপল হু হ্যাভ ফিনিশড কলেজ, মানে আন্ডারগ্রেড ডিগ্রি তাদের হয়েছে, বাট দে আর নট রিয়েলি সার্টেন অ্যাবাউট দ্য ফিউচার। তাদের ভবিষ্যতে কি আছে এগুলো নিয়ে ক্লিয়ার না। সো টু গিভ দেম সাম গাইডেন্স, গিভ দেম সাম ডিরেকশন, আমার মতো একজন লোকের সেই ক্যাপাবিলিটিটা আছে। তার মানে কি, তোমার এখানে আরেকটা কথা আমরা আমাদের আহ, এই ক্লাসের প্রথম দিকে বলছিলাম, যে নিশ, নিশ, NISH, ই, নিশ মানে হচ্ছে যে একটা পার্টিকুলার পজিশন, তুমি কোন পজিশনে আছো এবং সেই পজিশন তোমাকে কিভাবে কেপেবল করে একটা পার্টিকুলার অ্যাডভাইস দেওয়ার জন্য। উনি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছেন, এবং সেইভাবে উনি জিনিসটা করছেন, যে ইউ হ্যাভ টু ফলো ইউর হার্ট। যে কাজটা তুমি খুব ভালোভাবে করতে পারো, ইউ হ্যাভ টু ডু দ্যাট। ইউজলেস কাজে সময় নষ্ট করা যাবে না। যেমন তার কাছে কলেজ এডুকেশন মনে হচ্ছে যে মানে একটা নর্মালি যেটা হয়, যে কোনো আমরা যে CSE পড়ছি, উই আর অ্যাকচুয়ালি গোয়িং থ্রু
তোমরা সিএসসি পড়ছো একটা স্ট্রাকচার্ড ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে, যে এইটার পরে এই কোর্স, এটার পরে এই কোর্স। কিন্তু যারা ওই রকম ইনোভেটিভ হয় তাদের পক্ষে, আমি বলছি না সবাই পাইকারি হারে এখন এই বিএসসি ডিগ্রি ছেড়ে স্টিভ জবসের মতো হওয়া শুরু করো, কিন্তু যে জিনিসটা এখানে আমাদের আরেকটা খেয়াল রাখতে হবে, সে কিন্তু তার ব্রিলিয়ান্স, তার যে ইনোভেটিভ মাইন্ড, সেটাকেও কিন্তু এখানে বের করে নিয়ে আসছে। তার মানে এটা কি, এখানে একটা কিন্তু ছদ্ম বার্তাও আছে যে ইয়েস উই আর অল আর নট সিইং দ্য সেম থিং। কাজেই আমাদের জাস্ট ঝুঁকি নেওয়ার আগে এগুলোও চিন্তা করতে হবে। এবং আরেকটা কি, একদম লাস্টলি যেটা তার এই ছিল থিম, সেটা ছিল হলো যে তোমার সাকসেস যাতে তোমাকে খুব সিকিউর না করে ফেলে, মানে তুমি আর আর আমার কিছু করার নেই, ঠিক আছে, আই এম অলরাইট নাও, আমার আর কিছু করতে হবে না। অ্যাপল কোম্পানি থেকে হি ওয়াজ থ্রোন আউট। হ্যাঁ, এটা মানে সম্ভব হচ্ছে আমেরিকার মতো ইকোনমিতে, কারণ সেখানে যেটা হয় যে বিজনেস কোম্পানিগুলোতে বোর্ড অফ ডিরেক্টরস বলে কিছু লোকজন থাকে, যারা শেয়ারে, মানে মনে করো তুমি একজন মালিক, কিন্তু তোমার এখন কিছু মূলধন দরকার তোমার শেয়ার, তোমার কোম্পানিকে বাড়ানোর জন্য, কোম্পানিকে বড় করার জন্য। সো ইউ বাই সাম পার্ট অফ ইয়োর কোম্পানি টু দি শেয়ার হোল্ডার্স, যারা এসে টাকার বিনিময়ে তোমাকে টাকা দিচ্ছে এবং তার বিনিময়ে কোম্পানির মালিকানা পাচ্ছে। তার যেই ভুলটা ছিল যে শেয়ার হোল্ডাররা তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, মানে তার চেয়ে বেশি মালিকানা সত্ত্ব তাদের কাছে ছিল, সো দে কুড থ্রো হিম আউট ইজিলি। তো এই ব্যাপারগুলো তার মানে কি, যে খুব সাকসেসফুল লোকজনও কিন্তু ব্যর্থ হতে পারে, এবং আহ, তাদের এই ব্যর্থতা আবার তাদেরকে নতুন করে শক্তি যোগায়। সো দ্যাট ওয়াজ হিজ মেসেজ। তার মানে কি, এই ওভারঅল এই পুরো প্রেজেন্টেশনের টেকনিকটাই ছিল হচ্ছে স্পিকিং দ্য মাইন্ড অফ দ্য কমন ম্যান, যে একজন সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে, তার জীবনের যেই বাধা বিপত্তি যা কিছু আছে, সেগুলোকে সে অতিক্রম করার জন্য যা করে, সেগুলো করতে হয়েছে তাকে। বাট অ্যাট দ্য সেম টাইম তিনি আমাদের চেয়ে কোন দিক থেকে আলাদা হয়ে গেছেন, যে তার ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনার জন্য। সো উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট নভেল বা ব্যতিক্রম ধর্মী চিন্তাধারা। এইটা হলো তার মেসেজ, যে ইউ 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 মে ফেস ফেইলিয়ার, বাট ইউ শুড নট গিভ আপ, and you should be innovative. You should put your passion to work, যাতে করে you can come out successful. So এই যে ডেলিভারির যেই কাইন্ড অফ উদ্দেশ্য, সেটা খুব সহজে এটা সার্ভ করেছে। সো ঠিক আছে, আমরা আজকে এখানেই শেষ করব। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, অলরাইট, তাহলে তোমরা যেতে পারো। আমি এটা হয়তো আজকে রাতে রেকর্ডিংটা আপ করে দেবো। ঠিক আছে।